আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কার্গো দ্বীপে মার্কিন আগ্রাসন ঠেকাতে মাঠে নামলো ইরানের ট্যাঙ্ক আর্মি। প্রকাশ্যে এসেই বাবার নির্দোষ রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা মুস্তফা খামেনির। যুদ্ধের চরম উত্তেজনার মাঝে ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়েছে ইরান। আইআরজিসির হাতে মার খাওয়ার পর ইরান আর জাহাজে হামলা করবে না, এমন নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে গদ্দার সংযুক্ত আরব আমিরাত। পশ্চিম তীরে ডেমোক্রেটিক পার্টির বিখ্যাত মার্কিন আইন প্রণেতাকে আটক করে সশস্ত্র ইসরায়েলিরা। নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, আরও যা বললেন তুরস্কের জাদ্রেল পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মুসলিম কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবকের ভাইকে চাকরি দিল হিন্দুত্ববাদী শুভেন্দু। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কার্গো দ্বীপে মার্কিন আগ্রাসন ঠেকাতে মাঠে নামলো ইরানের ট্যাঙ্ক আর্মি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র কার্গো দ্বীপে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে। এর জবাবে ইরান তাদের সাঁজোয়া বাহিনী মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে। কারার T-72 ও M-60 ট্যাঙ্ক নিয়ে গঠিত এই বাহিনীকে ট্যাঙ্ক আর্মি হিসেবে আখ্যা দিচ্ছে তেহরান। ইরানের তৈরি এই ট্যাঙ্কটি 2017 সালে উন্মোচিত হয় কারার ট্যাঙ্ক। এটি রুশ T-90MS এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এতে ইলেকট্রো অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, লেজার রেঞ্জ ফাইন্ডার এবং 125 মিমি স্মুথ বোর কামান রয়েছে। সোভিয়েত নির্মিত T-72 ট্যাঙ্কটি ইরানি সেনাবাহিনীর মূল শক্তি। ইরান 1980 এর দশকে লাইসেন্স পেয়ে 550টি T-72S তৈরি করে এবং পরে পোল্যান্ড ও বেলারুশ থেকে আরও T-72 সংস্করণ সংগ্রহ করে। মার্কিন নির্মিত M-60 ট্যাঙ্কটি ইরান ইরাক যুদ্ধে প্রত্নতাত্ত্বিক প্রমাণিত হয়েছিল এবং বর্তমানে এটি অপ্রচলিত। তবে ইরান সুলেইমান 402 কর্মসূচির মাধ্যমে এগুলো আধুনিকীকরণের চেষ্টা করছে। ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি যায় কার্গো দ্বীপের মাধ্যমে। দ্বীপটি ইরানের জ্বালানির শিরা হিসেবে বিবেচিত। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে এই দ্বীপ দখল করলে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি সম্পূর্ণ দেউলিয়া হয়ে যেতে পারে। ইরান ইতিমধ্যেই কার্গো দ্বীপে অতিরিক্ত সামরিক বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। দ্বীপটিতে অ্যান্টি পার্সোনাল ও অ্যান্টি আর্মার মাইন পুঁতে রাখা হয়েছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, কার্গো দ্বীপে যে কোনো মার্কিন হামলার জবাব হবে কঠিন, চূর্ণ বিচূর্ণ, যন্ত্রণাদায়ক ও অনুশোচনাজনক। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফ বলেছেন, ইরানি বাহিনী আক্রমণকারীদের উপর আগুন বর্ষণ করবে। জেমস স্ট্যাভরিডিসের মতে, বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইরানিরা চালাক ও নির্দয় এবং তারা মার্কিন বাহিনীর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। কার্গো দ্বীপ দখল করতে মার্কিন মেরিনদের একটি ব্যাটালিয়ন সেনা প্রয়োজন হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কার্গো দ্বীপ দখল করা এবং তা ধরে রাখা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, কারণ দ্বীপটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় রয়েছে। প্রকাশ্যে এসেই বাবার নির্দোষ রক্তের প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা মুস্তফা খামেনির। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ও বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেয়ার দৃঢ় হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তিনি স্পষ্ট করে জানান, এই প্রতিশোধ নেয়া শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির ইচ্ছা ও দাবি। আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রথমবারের মতো দেয়া লিখিত বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতিটি প্রচার করা হয়। বিবৃতিতে খামেনি বলেন, আমরা সেই অপরাধী ও কলঙ্কিত হত্যাকারীদের কাছ থেকে শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দুটি যুদ্ধের সকল শহীদদের নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করছে। এই প্রতিশোধ অবশ্যই এবং অনিবার্যভাবে কার্যকর করা হবে। এই প্রতিশোধের মিশন কোনো নির্দিষ্ট কর্মকর্তার বেঁচে থাকা বা না থাকার উপর নির্ভর করে না। উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা বেঁচে থাকি বা না থাকি, এই লক্ষ্য অর্জিত হবেই।
বিবৃতিতে বাবার শেষকৃত্য ও জানাজায় ইরান ও ইরাক জুড়ে কোটি কোটি মানুষের স্বতঃস্ফূর্ত সমাগমের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মুস্তফা খামেনি। তিনি বলেন, ইরান ও ইরাক জুড়ে বিশেষ করে তেহরান, কোম, নজফ, কারবালা এবং মাশহাদে লক্ষ লক্ষ মানুষের এই অবিশ্বাস্য শত্রু বিধ্বংসী ও ঐতিহাসিক সমাবেশের জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যুদ্ধের চরম উত্তেজনার মধ্যেও নিজেদের ড্রোন উৎপাদন সক্ষমতা 3 গুণ বৃদ্ধি করেছে ইরান। দেশটির আধুনিক প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগই এই সাফল্যের মূল চালিকা শক্তি বলে জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মজিদ ইবনে আল রেজা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এর বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি এক বক্তব্যে মজিদ ইবনে আল রেজা বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি প্রমাণ করেছে যে ইরানের দক্ষ জনশক্তি এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ দেশের প্রতিরক্ষা শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তিনি আরো যোগ করেন, যুদ্ধের চরম মুহূর্তে যখন চারিদিকে সংকট, তখন আমাদের প্রতিরক্ষা উৎপাদন কেবল সচলই ছিল না, বরং আমরা ড্রোন তৈরির সক্ষমতা 3 গুণ বাড়াতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞা ও আঞ্চলিক ভূ রাজনীতিতে একের পর এক চাপের মুখেও ইরান যেভাবে নিজস্ব প্রযুক্তিতে স্বাবলম্বী হয়ে উঠেছে, এই ঘোষণা তারই একটি বড় প্রমাণ। আইআরজিসির হাতে মার খাওয়ার পর ইরান আর জাহাজে হামলা করবে না, এমন নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র এখন চায় ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিক যে এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত এবং তারা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আর কোনো হামলা চালাবে না। গত সপ্তাহে 3টি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে উপস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ব্যক্তিগত পর্যায়ে স্বীকার করেছে জাহাজগুলোতে হামলার ঘটনাটি তাদের পক্ষ থেকে একটি ভুল ছিল এবং এর পেছনে কোনো একটি বিদ্রোহী গোষ্ঠী জড়িত থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার কারণে পূর্বের যুদ্ধবিরতি চুক্তি কার্যত শেষ হয়ে গেছে, তবে সংকট নিরসনে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রই চুক্তির শর্ত ভঙ্গ করেছে। বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং উচ্চপদস্থ মার্কিন প্রতিনিধিরা ওমানে পৌঁছাতে শুরু করেছেন। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ওমানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য সেখানে অবস্থান করছেন। ওমান ও কাতারের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র তেহরানের প্রতি এই বার্তা দিয়েছে যে হরমুজ প্রণালী নিরাপদ রাখার বিষয়ে ইরানকে জনসম্মুখে অঙ্গীকার করতে হবে। মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইরান যদি এই শর্ত মেনে না নেয়, তবে তাদের জন্য এই পরিণাম শুভ হবে না। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথে সরবরাহ করা হয়। বর্তমানে এই প্রণালী ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিপরীতমুখী অবস্থান রয়েছে। ইরান দাবি করেছে যে তাদের জলসীমা দিয়ে যাতায়াতের সময় জাহাজগুলিকে টোল বা মাশুল দিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই জলপথকে অবাধ ও মুক্ত রাখার পক্ষে অনড়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে গাদ্দার সংযুক্ত আরব আমিরাত। বারবেইরা বিমানবন্দরকে ঘিরে গোপনে বড় ধরনের সামরিক ঘাঁটি নির্মাণের কাজ চলছে বলে দাবি করেছে ফরাসি সংবাদ মাধ্যম লা মদ। প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত সোমালিল্যান্ডের বারবেইরা শহরের উপকণ্ঠে থাকা বিমানবন্দরটিকে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হচ্ছে। গত 6 জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের 26 ডিসেম্বর ইসরায়েল সোমালিল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই এই প্রকল্পের গতি বাড়ে। বিশ্লেষকদের মতে এর লক্ষ্য হলো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছাকাছি অবস্থান নিয়ে এডেন উপসাগর ও বাব এল মন্দেব প্রণালীতে সামরিক উপস্থিতি জোরদার করা। লা মদের প্রতিবেদন মতে, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ের দক্ষিণ পাশে অন্তত 3টি এলাকায় বড় ধরনের খনন কাজ চলছে। 2025 সালের অক্টোবর থেকে 2026 সালের মার্চের মধ্যে সেখানে অন্তত 18টি বড় পরীক্ষা খোঁড়া হয়েছে। ইউরোপীয় নিরাপত্তা সূত্রের দাবি, এগুলো ভূগর্ভস্থ গোলাবারুদ সংরক্ষণাগার বা জ্বালানি ডিপো হিসেবে ব্যবহার
ব্যবহার করা হতে পারে। ছবিতে দেখা যায় পরীক্ষাগুলো প্রথমে কন্টেইনার দিয়ে পূরণ করে পরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক বিশেষজ্ঞের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এসব স্থাপনা নির্মাণের দায়িত্বে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। 2017 সালে সোমালিল্যান্ডের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বারবেইরা বিমানবন্দর সামরিক কাজে ব্যবহারের অধিকার পায় দেশটি। বিমানবন্দরে এক কর্মীও পরিচয় গোপন রাখার শর্তে দাবি করেছে আবুধাবি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে এই ঘাঁটি নির্মাণের কাজ বাস্তবায়ন করছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সফরে গিয়ে অস্ত্রধারী ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হাতে অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা রো খান্না। 2028 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী তিনি। বৃহস্পতিবার একটি ফিলিস্তিনি গ্রামে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে খান্না বলেন, বুধবার দক্ষিণ পশ্চিম তীরের খিরবেত জানুতা নামক এলাকা পরিদর্শনের সময় তাদের গাড়িবহর আটকে রাস্তা অবরোধ করেন মার্কিন নির্মিত M4 রাইফেলধারী বসতি স্থাপনাকারীরা। পরে তারা প্রতিরক্ষা বাহিনীকে খবর দেয়। মার্কিন প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি খান্না বলেন, আমরা এমন একটি গ্রামে ছিলাম যা ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ধ্বংস করে দিয়েছিল। তারা স্কুলটি ধ্বংস করে দিয়েছিল, তারা ওই গ্রামটি ধ্বংস করে দিয়েছিল, আর আমরা শুধু তা দেখছিলাম। আর এই গুন্ডারা মেশিন গান নিয়ে আসে, M4 একটি আমেরিকান মেশিন গান, এবং আমাদের আটক করে। তারা রাস্তা অবরোধ করে। এরপর তারা IDF কে ফোন করে এবং IDF তাদের পক্ষেই থাকে, আমেরিকানদের পক্ষে নয়। এই অভিজ্ঞতার পর ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, একজন মার্কিন কংগ্রেস সদস্য এই পরিস্থিতির শিকার হয়ে ক্ষমতাহীন বোধ করলে ফিলিস্তিনিদের প্রতিদিনের অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। খান্নার সঙ্গে থাকা তার সহযোগী ক্যামেরন কাস্কি বলেন, তাদের 1 ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল এবং পরে তারা সাহায্যের জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসে আবেদন জানিয়েছিলেন। অবশেষে পুলিশ বলে মনে হওয়া একজন কর্মকর্তা হস্তক্ষেপ করলে তাদের মুক্তি দেওয়া হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও সরকার ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বোঝা ও হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবুধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ফিদান বলেন, নেতানিয়াহু সরকারের নীতিগুলো শুধু আমাদের জন্যই সমস্যা নয়, তার নীতি ও সরকার ইসরায়েলের জন্য বোঝা, এই অঞ্চলের জন্য বোঝা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বোঝা ও হুমকি। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশ্য সংঘাতের রূপ নিতে পারে এমন সম্ভাবনা নাকচ করে দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রকাশ্য সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে শান্তি ও প্রজ্ঞার নেতা উল্লেখ করে ফিদান বলেন, তিনি কোনো উস্কানির ফাঁদে পা দেবেন না। ফিদান বলেন, ইউরোপীয় নেতারা ইসরায়েলের বিপদ উপলব্ধি করতে শুরু করলেও এখনো এই সমস্যা মোকাবেলার কার্যকর উপায় খুঁজে পাননি। তবে সিরিয়ায় চলমান অগ্রগতিকে অস্থিতিশীল করার চেষ্টা পরিস্থিতি বদলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি বলেন, উপসাগরে চলমান যুদ্ধের কারণে গাজা উপত্যকা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে গেছে। ফিলিস্তিনিরা যেন আরো বেশি আন্তর্জাতিক মানবিক সহায়তা পেতে পারে, সেজন্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়ানো প্রয়োজন। আঞ্চলিক বিরোধে মধ্যস্থতা করার ক্ষেত্রে তুরস্কের বিশেষ অবস্থানের কথাও তুলে ধরেন ফিদান। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে মুসলিম কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনার পর দ্বিতীয়বারের জন্য বারুইপুর গেলেন শুভেন্দু। বারুইপুরে কিশোরী ধর্ষণ ও খুনের পর কেটে গেছে 5 দিন, কিন্তু এখনো থমথমে বারুইপুর। 5 জুলাই বারুইপুরের সূর্যপুরে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনার পর শনিবার ফের নিহত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে কিশোরীর বাড়িতে যান শুভেন্দু। কথা বলেন সন্দেহের বশে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে। উদ্বোধন করেন নবনির্মিত পুলিশ ফাঁড়ির। বেলা 11:30 নাগাদ বারুইপুরে পৌঁছান শুভেন্দু। প্রথমেই তিনি কিশোরীর বাড়িতে যান। প্রায় মিনিট 10 তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন, তবে নিহতের বাড়ি থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। সেখান থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সোজা চলে যান গণপ্রহারে মৃত ইন্দ্রজিতের বাড়িতে। ইন্দ্রজিতের ভাইয়ের হাতে সরকারি সিভিক
ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেন। প্রতিশ্রুতি অনুযায়ী সূর্যপুরের পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন। এই আউটপোস্টে আপাতত 2 জন এসআই, 4 জন এএসআই ও 4 জন নারী পুলিশ সহ 20 জন থাকবেন। এছাড়াও থাকছে একটি কন্ট্রোল রুম এবং নারীদের সহায়তার জন্য বিশেষ মহিলা হেল্প ডেস্ক। পুলিশ ফাঁড়ির উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎকে মারা হয়েছে। যারা ভোটে হেরেছে তারা এই কাজটা করেছে। এর পেছনে ধর্মীয় মৌলবাদীরাও থাকতে পারে। পাশাপাশি তিনি জানিয়ে দেন, ইন্দ্রজিতের খুনিকে ছাড়া হবে না, সকলকে গ্রেপ্তার করা হবে, সবাই শাস্তি পাবে। মুখ্যমন্ত্রী আরো জানান, আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং এই ফাঁড়ি থেকেই তার সরাসরি নজরদারি বা মনিটরিং করা হবে। এলাকায় পুলিশের ব্যাপক ধরপাকড় প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের উদ্বেগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কার্গো দ্বীপে মার্কিন আগ্রাসন ঠেকাতে মাঠে নামলো ইরানের ট্যাঙ্ক আর্মি। প্রকাশ্যে এসেই বাবার নির্দোষ রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা মুস্তফা খামেনির। যুদ্ধের চরম উত্তেজনার মাঝে ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়েছে ইরান। আইআরজিসির হাতে মার খাওয়ার পর ইরান আর জাহাজে হামলা করবে না, এমন নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে গদ্দার সংযুক্ত আরব আমিরাত। পশ্চিম তীরে ডেমোক্রেটিক পার্টির বিখ্যাত মার্কিন আইন প্রণেতাকে আটক করে সশস্ত্র ইসরায়েলিরা। নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, আরও যা বললেন তুরস্কের জাদ্রেল পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মুসলিম কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবকের ভাইকে চাকরি দিল হিন্দুত্ববাদী শুভেন্দু। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।